আমি তো মেল দেখতে পারি না, কালকে দুপুর থেকে আমার আমার নেট নাই, বুঝছো? জি স্যার, স্যার আমি একটু আগেই পাঠিয়েছি, যদিও এই সিরিয়াল করে আমি পাঠিয়ে দিচ্ছি স্যার আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের নেক্সট উইকে কিন্তু একটা পরীক্ষা আছে, তোমরা কিন্তু খেয়াল রাখবা, বুঝতে পেরেছো? স্যার নেক্সট উইক না নেক্সট হয় ঈদের পরে হলে ভালো হতো স্যার, আমাদের নেক্সট ঈদের উইকে পরে অনেক পরীক্ষা। দূরে চলে যাবে, ঈদের পরে তোমাদের কিন্তু প্রেসার থাকবে প্রচুর। হুম। যে না কোনো একটা স্যার, পরীক্ষা, ঈদের পরে হলে ভালো হতো স্যার। স্যার না ঈদের যে পরে নিলে একটু ভালো হতো। পরীক্ষা তোমরা ঈদের আগে দিয়ে ফেলো, হয় ভাইবাটা দাও, হয় ভাইবাটা দাও, নয়তো তোমরা রিটেনটা মানে শর্ট নোটটা দিয়ে দাও, যে কোনো একটা দাও, যেটা তোমাদের জন্য সুবিধা হয়। তাহলে কিন্তু তোমরাই হয়ে থাকবে, মানে কি বলে এটাকে, রিলিফ হয়ে থাকবে তোমরা। আমার কথা বুঝতে পেরেছো? স্যার সমস্যা হলাম কি স্যার, রবিবারে পরীক্ষা স্যার আমার, পরদিনে যদি আরেকটা পরীক্ষা হয় স্যার তাহলে তো ঝামেলা হয়ে যায় স্যার। সাকিব, জি স্যার। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হুম হুম। স্যার আমি বলছিলাম স্যার, রবিবারে আমাদের একটা পরীক্ষা স্যার, পরদিনে আরেকটা পরীক্ষা নিলে যে আমাদের চাপ হয়ে যাবে বেশি স্যার, এটা বলছিলাম স্যার। তাহলে অন্য অন্য একদিন দাও, রবিবার না দাও, সোমবার দাও। তোমার ঈদ হতে তো এখনো 22 তারিখে ঈদ, তাই না? ঈদ কত তারিখে? 22 তারিখে না? 21 তারিখে। 21 তারিখে যদি হয় তাহলে আজকে মাত্র তোমার কত, আজকে 5 তারিখ, 21 তারিখে তাহলে ঈদ তোমার আরো স্যার। 15 দিন বাকি আছে। স্যার ঈদের পরে হলে আমাদের সবার জন্য ভালো হয় স্যার, আমাদের জন্য একটু কনসিডার করেন। এটা তোমাদের জন্য ভালো হবে ঠিকই, তোমাদের প্রেসারও পড়বে প্রচুর। স্যার সমস্যা নেই, আমরা প্রেশার নিতে পারবো, কিন্তু এখন বেশি চাপ পড়ে যাবে মনে হচ্ছে। ও প্রেসার নিতে পারবে, এখন প্রেসার নিতে পারবো না নাকি? স্যার এখন মনে হচ্ছে দুইটা পরে হজবরল হয়ে যাবে, কোনোটার প্রিপারেশনই ভালো হবে না। এখন এখন প্রেসারের পরিবর্তে চাপ পড়ে যাচ্ছে। আমরা ঈদের মধ্যে তো পড়াগুলো আগাই রাখতে পারবো। ঈদের মধ্যে কি পড়া হয়? পড়বো, কি সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, কি সমস্যা আছে এটা দেখা যাবে পরীক্ষার সময়। ওকে ঠিক আছে, তোমরা ঈদের পরে পরীক্ষা দাও, আমার কোনো আপত্তি নাই, তোমাদের উপর প্রেসার তোমরাই রিলিজ করবা, এটা আমার কোনো কিছু আসে যায় না। তোমরা পরীক্ষা দেওয়ার ঈদের আগে একটা পরীক্ষা দেওয়ার কথা ছিল, আমি অনেক আগেই তোমাদেরকে বলেছি যে এই সপ্তাহে না পরের সপ্তাহে, তোমরা বলেছিলে ইয়েস দিব। এখন তোমরা আবার নিজেরাই সরে যাচ্ছ, এটা তোমাদের ব্যাপার, আমার কোনো ইস্যু নাই এই জায়গাটার মধ্যে। কারণ পরীক্ষা তুমি দিলে আমার পক্ষে দ্রুত কাজটা করে রাখা সম্ভব, কারণ আমি এগুলো তোমাদেরকে জমিয়ে রেখে তোমাদের অ্যাসেসমেন্টের মার্কস হাতে দিতে পারবো না। আর আমি সব সময় যেটা করি সেটা হলো গিয়ে অ্যাসেসমেন্টের মার্কসটা আগে দিয়ে দিই তোমাদের হাতে, তাতে করে তোমাদের একটা সুবিধা হয় যে হ্যাঁ আমি কতটুকু মার্কস পেলে পরে পরীক্ষার হলে আমি পরীক্ষাটা দিলে পরে আমার একটা A+ থাকতে পারে বা A থাকতে পারে, যে যেরকম ভাবে মার্কস পাবে সেটাকে তুমি ওটার সাথে তাল মিলিয়ে চলতে পারবে। তো সেই কারণে আমি এগুলো করতে চাই এবং তোমাদের মার্কসটা আগে আগে তোমাদের হাতে দিয়ে দিতে চাই, দ্যাটস অল। এখন তোমরা পরে দিলে আমি তোমাদের হয়তো অ্যাসেসমেন্টের মার্কসটা তোমাদের হাতে দিতে পারবো না, কারণ তোমাদের এই খাতাগুলো দেখা, তারপরে এগুলোকে স্ক্রুটাইনাইজ করা, তারপরে এগুলোকে শিটে তৈরি করা, এগুলো অনেক সময়ের ব্যাপার, বুঝতে পারছো? ওকে, তোমরা যেহেতু ঈদের পরে পরীক্ষা দিবে আমার কোনো আপত্তি নাই, তোমরা ঈদের পরে পরীক্ষা দাও। আমি তোমাদের এখন আজকে দেখি দ্রুত
একটা ছোট্ট ইস্যু আমি আজকে শেষ করে দিব, কারণ আমার 11টায় মিটিং আছে, মিটিংটা ধরতে হবে, ইম্পর্টেন্ট মিটিং। এর মধ্যে নেট আসে কিনা তাও জানি না, দেখা পরীক্ষার যাক কি করা যায়। সিলেবাসটা বলে দিলে একটু ভালো হয়। পরীক্ষার সিলেবাস হচ্ছে আজকে পর্যন্ত যা পড়াবো সেটা তোমরা যেহেতু ঈদের পরে দিচ্ছ, সেহেতু আজকের সিলেবাস পর্যন্ত থাকবে। এরপরে কি তাহলে শর্ট নোটের পরীক্ষা না হ্যাঁ, ভাইবা? শর্ট নোটের পরীক্ষা। ঈদের পরে আমরা ডেটটা এখন ফিক্স আপ করে ফেলবো যে ঈদের পরে আমরা কত তারিখে পরীক্ষাটা দিব। ঈদ যদি 21 তারিখে হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে 21 তারিখের পরের সপ্তাহে হয়তো খুলবে, তাই না? তো 21 তারিখে যদি তোমাদের ঈদ হয়, তোমাদের এই ঈদের পরে খুলবে কত তারিখে, সেটা তারিখটা বলো আমাকে। স্যার তারিখ তো জানি না স্যার, আপনি যে না 27 কিংবা 28 তারিখ নিতে পারেন স্যার। না, আমাদের ইয়ের দিনই থাকুক, আমরা যেই দিন ক্লাস নেই সেদিনই থাকুক। তাহলে স্যার আমাদের 27 তারিখে যে ক্লাস নেই 27 তারিখেই থাকুক, আচ্ছা, আর স্যার ঠিক আছে? আমার মনে হয় এত তাড়াতাড়ি খুলবে না স্যার, ঈদের এক সপ্তাহ পর কি খুলবে স্যার? এক সপ্তাহের মধ্যে তো খোলার কথা, আর এখন তো খোলা বন্ধের কোনো হিসাব নিকাশ নাই, বুঝতে পারতেছো না? সবসময় তো বন্ধ, আবার সবসময় খোলা। স্যার স্যার ঈদের 2 সপ্তাহ পরে দিলে আমার মনে হয় ভালো হবে স্যার, মানে প্রথম সপ্তাহটা থাকুক, এর দ্বিতীয় সপ্তাহে দিলে ভালো হবে ঠিক আছে, স্যার। তাহলে স্যার। আগস্টের পরে একটা ধাক্কা আসতে পারে আর কি। সেই ধাক্কাটা তোমাকে হলো গিয়ে করতে হবে। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। একটু ধরো, আমার একটা ফোন আসছে, আমি দেখি। রাফায়েল, একটু একটা মিনিট। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, তোমাদের একজন ফোন করেছিল আমাকে, ও হয়তো ঢুকতে পারছে না, জয়েন করতে পারছে না। ওকে সাকিব, আমাকে শুনতে পাচ্ছো? স্যার 3 আগস্ট নেন স্যার, আমরা একদম হ্যাঁ হ্যাঁ, 3 আগস্ট স্যার। 3 আগস্ট? জি স্যার। না না, 3 আগস্ট অনেক দেরি হয়ে যাবে, আমি অত পরে নিতে পারবো না। সাকিব, তুমি দেখতেছো না যে আমি কিভাবে সিকোয়েন্সিয়ালি জিনিসগুলো করতে চাচ্ছি? জি স্যার। 3 আগস্ট করলে তোমাদের একটা পরীক্ষা হবে, তারপরে বাকিটা কোথায় করবো আমি? সেপ্টেম্বর, অক্টোবর, সেপ্টেম্বরের মধ্যে আমাদের সবকিছু শেষ করে দিতে হবে। আগস্টের মধ্যেই আমাদের সব শেষ করে দিতে হবে। তোমাদের তো সেপ্টেম্বরে টার্গেট পরীক্ষা শুরু হতে যাবে সেপ্টেম্বরের দিকে। চেয়ারম্যান স্যার তো বললো আরো লেটে হবে পরীক্ষা। চেয়ারম্যান স্যার এখন বলবে, চেয়ারম্যান স্যারই তোমাদের এখন দেখবা যে আবার তাড়াহুড়া শুরু করেছে, বুঝতে পেরেছো? আমরা প্রেসার দিচ্ছি যে তোমাদের পরীক্ষাটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এখন এটা যদি হতে হতে গিয়ে নভেম্বর ডিসেম্বরে চলে যায়, তাহলে তার রেজাল্ট কবে হবে তোমরা বুঝতে পারতেছো সেটা? আমরা তো চাই যে একটু আগেই হয়ে যাক, এমনিতে হ্যাঁ অনেক লস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা চাচ্ছি প্রেসার দিয়ে করানো। এই যে তোমাদের একটা ক্লাস শুরু হচ্ছিল না, এটা তো আমি তোমার এসি কমিটিতে বলে এটা তোমাদের ক্লাসটাকে শুরু করিয়েছি। সো বুঝতে হবে যে আমরা সবসময় একটা, যদি তোমার কোনো কিছু বাকি থাকে, একটা ইনকোর্স বাকি থাকলে তোমার রেজাল্ট হবে না, এটা মনে রাখতে হবে। এটা তোমাদেরকে হেল্প করতে হবে টিচারদেরকে, যে স্যার আমাদের এগুলো নিয়ে নেন, তা না হলে এখনো হইতেছে না। স্যার 28 তারিখে নেন তাহলে স্যার। স্যার 28 তারিখে নেন স্যার।
স্যার কি বের হয়ে গেছে নাকি? স্যার মনে হয় নাই, একটু ওয়েট কর। 28 তারিখ তো বুধবার। কবে দিতে চাও? সাকিব এই মাসের 28 তারিখ? মানে স্যারের ওই দিন তো ক্লাস নাই, এমনি পরীক্ষা নিবে। স্যারের ক্লাস নেই মানে? ও আচ্ছা, বুধবার পড়ছে না? 28 তারিখ তো বুধবার, বুধবারে তো স্যারের রুটিনের ক্লাস নেই আর কি, এটা বলতেছে। আর সোমবার হচ্ছে 26 তারিখ, ওইটাই। বুধবার কি কার কার ক্লাস? 3টা ক্লাস থাকে। নাজমুল হক ম্যাডামের মনে হয় শেষ হয়ে যাবে ততদিনে। সাকিব বৃহস্পতিবার তো আমাদের ক্লাস থাকে না রে, বৃহস্পতিবার দিতে পারিস পরের দিন। বলতে চাইছিলাম যে বা আসিফ স্যারের পরীক্ষা রবিবার দিলে এই বৃহস্পতিবার কি দেয়া যাবে? হ্যাঁ, তানশিয়ার কথা ঠিক আছে, এরকম করলে হইতো। এদের পরে তো অনেক অ্যাসাইনমেন্ট আর অন্যান্য কোর্সের পরীক্ষা, তখন আরো প্রেসার পড়ে যাবে। এই যে আসলে তারা কি নিজেরা জানে না। শোনো আমি বলি, ঈদের পরের সপ্তাহটা ওইটা মেনটেন করতে কষ্ট হয়ে যাবে, ঈদের পরের সপ্তাহটা। আমার বলো কেন যে পরীক্ষার কথা, তাহলে তোমরা দিয়ে দিতা, আমি তো ফার্স্টে কিছু বলি না। এখন বললেও সমস্যা কি? ঈদের আগে রবিবারে তুমি রাগ করতেছো কেন? স্যারই তো মানতেছে না। স্যার তো ঈদের পরে দেখা যাচ্ছে একদমই, মানে ঈদ শেষ হইলে দেখবা যে তখন 4-5 দিন পরীক্ষা দিতে আসলেই কষ্ট হবে। স্যার তো তুমি 3 তারিখ যেটা বলছিলা ওটা ভালো ছিল, কিন্তু স্যার তো এটা মানে নাই। তো বাড়ি অনেকে যাইতে পারবে না, যারা আচ্ছা বাড়ি আচ্ছা নাই। স্যার আসছে একটু- অনেক ঈদের পরে বাড়ি যাওয়ার প্ল্যান করতেছে, যেমন আমার স্যার আসছে। কোনো অসুবিধা নাই, স্যারের সাথে কথা বলতে পারো, কোনো সমস্যা নাই। না স্যার, স্যার তোমাদেরকে ওইভাবে ইভালুয়েট করে বিদায় স্যার তোমাদের সাথে এতটা আন্তরিক, এটা মনে রেখো কিন্তু। স্যার আমরা বলতেছিলাম যে স্যার ঈদের মধ্যে আসলে যে পরিস্থিতি, ঈদের মধ্যে যদি পরিস্থিতি ঠিকঠাক হয় স্যার, অনেকেই মানে বাড়ি যাবে বা এরকম পরিস্থিতিতে আসলে ঈদের পর পরই পরীক্ষা দেওয়াটা একটু টাফ হয়ে যাবে স্যার। একটু জাস্ট 1 সপ্তাহ যদি আপনি মানে পিছাইতে পারতেন খুবই ভালো হতো স্যার। মানে 1 সপ্তাহ হলে তোমাদের কত তারিখে পড়ে এটা? আমরা যেমন দেখলাম, জি স্যার দেখো তো, এটা হলো গিয়ে জুলাইয়ের 21, তাই না? তা আমরা বলছিলাম 27 তারিখে, তো 1 সপ্তাহ যদি পিছাও তোমাদের 3 তারিখে চলে যাবে, তাহলে চলে যাচ্ছে কিন্তু আগস্টে চলে যাচ্ছে পরীক্ষা। জি স্যার, তারপর আগস্টে স্যার পরীক্ষাটা নিয়ে নিলে তারপর নেক্সট উইকে স্যার আপনি ভাইবা বা মানে ওই যে দুইটা মিলে পাশাপাশি 2টা উইকে নিয়ে নিন স্যার। মানে ঈদের পর পর আসলে মানে অনেকে বাড়ি যাবে তো স্যার, তবুও যদি স্যার ইম্পর্টেন্ট থাকে তাহলে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটা কাজ করো, তোমরা একটা কাজ করো, যেদিন তোমাদের ওই যে শর্ট নোট যে পরীক্ষা নেব তার একটা প্রিপারেশন তো তোমাদের থাকবে, তাই না? জি জি, ওই দিনই ভাইবে নিয়ে নেন, তাহলে ভালো হবে। হ্যাঁ, ওই দিন থেকে দরকার হলে তোমার 4-5 এই 2-3 দিনকে অ্যাড করে, কারণ একদিনে ভাইবা নেওয়া যায় না। তোমাদের 90 জনের ভাইবা নিতে গেলে মিনিমাম তোমাদের বেশ কয়েকদিন সময় লাগবে, এটা 3 দিনও লাগতে পারে খুব সম্ভবত। তো সেই সময় আমি তোমাদের ভাইবাটা নিয়ে নিব আর কি। তাহলে 3 তারিখে যদি তোমরা পরীক্ষা দাও, তোমাদের 3-4-5 এরকম করে ভাইবাটা ওই সময় নিয়ে নিব, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ রিফায়েত, আমার কথা বুঝতে পেরেছো? জি জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার এভাবে নিতে পারেন স্যার। সাকিব? জি স্যার, সমস্যা নেই। তাহলে এইটা শিডিউল হয়ে রইলো, আমি কিন্তু পরে তোমরা আবার বাড়াবা কমাবা আমার উপরে, তোমরা শুধু প্রেসার ক্রিয়েট করো না, ঠিক আছে? স্যার শর্ট কোশ্চেন কি টাইপ করতে হবে? হ্যাঁ, টাইপ করতে হবে, 1 লাইনের উত্তরে দিতে হবে। 1 লাইনের বেশি উত্তর লিখলে আমি সেটা কেটে দেব। স্যার বলো। স্যার টাইপ করতে তো প্রবলেম স্যার, দেখা গেছে মানে অনেকেরই মানে হয়তো ল্যাপটপ বা বিভিন্ন কিছুতে প্রবলেম। স্যার আমার সাডেনলি হঠাৎ করে আমার ল্যাপটপে প্রবলেম হয়ে গেছে, এখন চার্জার লাগবে বা বিভিন্ন কিছু লাগবে, কিন্তু যেটা আমি ঢাকায় যেতে পারতেছি না এখন শাটডাউনে। আর এটা নিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, আমার ভাই কারেন্টের শক খেয়ে মানে পুরোপুরি এরকম অবস্থা খারাপ হয়ে গেছিল। এখন আমি কিনতেও যেতে পারতেছি না আর কি স্যার। এরকম যদি স্যার আমরা এমন হতো যে ভিডিও অন করে খাতায় লিখে দিতাম বা মানে এরকম হলে স্যার ভালো হতো মনে হয়। সেই তো অনেক আমরা এখন প্রবলেমটা সলভ করতে পারতেছি না শাটডাউন আর কি। আচ্ছা শোনো, তোমাদের 2-1 জনের প্রবলেম, এটা কোনো প্রবলেম না। আর তোমাদের গত পরীক্ষাতে কিন্তু 6 জনের প্রবলেম হয়েছিল, এটা আমি সলভ করেছি, তাই তো?
সুতরাং এক দুইজনের কোনো প্রবলেম হলে সেটা আমি দেখতে পারবো, দেখা যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ওভারঅল সবাই যদি এই তোমার একজনের প্রবলেমের জন্য সবারটাকে যদি আমি ওইদিকে ডাইভার্ট করি, তাহলে এইটা আরেকটা বোঝা হয়ে দাঁড়াবে। সুতরাং তোমাদের যেই দুই একজনের প্রবলেম আছে এইটা আমার কাছে তোমরা পরে বলো, এখন আপাতত দেওয়ার চেষ্টা করো, যদি না দিতে পারো তখন দেখা যাবে। বুঝতে পেরেছো? মানে এখনো পর্যন্ত আমরা তোমাদের 1 নাম্বার পদ্ধতি হচ্ছে ফিজিক্যালি পরীক্ষাটা নেওয়া, ডিপার্টমেন্টে এসে তোমরা পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষা, এটাই আমরা চাই, এটাই আশা করতেছি। কিন্তু আল্লাহ না করুক যদি এমন পরিস্থিতি হয় যে তোমাদেরকে এই অনলাইনেই পরীক্ষাটা দিতে হবে, তখন তোমরা করবাটা কি? তখন তো এটা চালিয়ে যেতে হবে, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তখন তো তোমাদের সবাইকেই এই এই নেটওয়ার্কের মধ্যেই আসতে হবে, বাইরে তো তুমি যেতে পারবা না। সেটার একটা প্রস্তুতি তোমাদেরকে নিয়ে দিচ্ছি আমি। স্যার আমাদের তো ভ্যাকসিনেশন করে দিচ্ছে, মানে ভ্যাকসিন নিচ্ছে বা দিচ্ছে, তখনও কি স্যার অফলাইনে পরীক্ষা হওয়ার চান্স নাই? আচ্ছা দেখো, ভ্যাকসিন তো সবাই তো ভ্যাকসিন পাইতেছে না, আমরা উপজেলায় পর্যায়ে এখনো পাইতেছি না। হ্যাঁ, এখন হচ্ছে যে তোমাদের ভ্যাকসিন দিবে, প্রথম ডোজ দিবে, দ্বিতীয় ডোজ দিবে, দেওয়ার পরে 8 সপ্তাহ পরে তোমাদের সিস্টেম ডেভেলপ করবে, যেটা আমরাও দেখছি এখন। কিন্তু আমরাই ভ্যাকসিন নিয়ে কতটা সুবিধাজনক অবস্থানে আছি। ভ্যাকসিন নিলেই যে তোমার এই জায়গাতে ইনফেকশন রেটটা কমে যাবে বাংলাদেশের মতো জায়গায়, এটা তো আশা করা যায় না। বুঝতে পারতেছো? অন্যান্য ডেভেলপ কান্ট্রির মধ্যেই তো আমরা দেখতেছি তারাই হিমশিম খাচ্ছে, ভ্যাকসিন নেওয়ার পরও ইনফেকশন রেট বেড়ে যাচ্ছে। ফলে এটা এখনো পর্যন্ত মুশকিল বলা যে আমরা আসলে একই আমব্রেলার নিচে কখন আসতে পারবো। আমরা তো চাচ্ছি অলওয়েজ যে সবকিছু ঠিক হয়ে যাক। এখনো পর্যন্ত আমরা মনে করছি যে আমরা ফিজিক্যালি পরীক্ষা নিব, এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি। কিন্তু যদি তোমাদের দিতে হয় তখন তোমরা কি করবা, সেই প্রিপারেশনটা তো রেখে দিতে হবে। আচ্ছা যাই হোক, অনেক কথায় সময় নষ্ট হয়ে যাচ্ছে। শাইমা বলো। স্যার মানে এই টাইমটায় অনেক বৃষ্টিপাত হয়, প্লাস ঝড় বৃষ্টি থাকে, তো সেই টাইমগুলো আমরা যারা গ্রামে আছি এটা প্রবলেম হয়, বাইরে এসে ক্লাস করা যায় না বা ক্লাস করতে পারি না, ওই ক্লাসগুলো মিস হয়ে যায়। তো স্যার পরীক্ষার দিন যদি এমন হয়, মানে সেই ক্ষেত্রে কি স্যার আপনাকে আগে থেকে কনফার্ম করবো বা ওই পরীক্ষার টাইমে? হ্যাঁ করো, যদি তোমাদের ওই দিন ঝড় বৃষ্টি হয় তাহলে কনফার্ম করো আমাকে, যে ঝড় বৃষ্টির কারণে নেটওয়ার্ক চলে যাচ্ছে, আমরা পাচ্ছি না, তো সেই সময় তো কনফার্ম করবেই। আচ্ছা স্যার, ধন্যবাদ। ঠিক আছে, আমরা একটা ছোট্ট শর্ট লেকচারে চলে যাই এবং এই লেকচারটা খুব দ্রুত আমি শেষ করার চেষ্টা করি। আমরা আজকে প্রাইমেসি এবং প্রাইমেট, এটার অর্ধেক অংশ আমরা গত ক্লাসে শেষ করে আসছি। আমরা হায়ারার্কি পড়েছি, হায়ারার্কির সাথে আমরা প্রাইমেট সিটি এবং প্রাইমেসি নিয়ে কথা বলবো। আমরা হায়ারার্কিতে দেখেছি যে একটা দেশের মধ্যে যখন আমরা হায়ারার্কি করেছি তখন দেখেছি যে একটা শহর থাকে, যেই শহরটা সর্বাধিক পপুলেশন থাকে, তার সার্ভিস সবচাইতে ভালো থাকে, এবং যেটাকে আমরা বলতে চাচ্ছি যে প্রাইমেট সিটি, যেটা নাম্বার 1 সিটি কোন একটা দেশের মধ্যে। তো একটা প্রাইমেট সিটি যে একটা দেশের মধ্যে যে মেগা সিটি হবে তা না, একটা প্রাইমেট সিটি হবে সেই দেশের মধ্যে সর্বাধিক, সেই শহরের মধ্যে সর্বাধিক জনসংখ্যা থাকবে, এবং তোমার যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী তার যে দ্বিতীয় স্তরের শহর, অর্থাৎ সেই শহর থেকে যে পরের শহর, সেই শহর থেকে তার জনসংখ্যা দ্বিগুণেরও বেশি হবে, কমপক্ষে দ্বিগুণ হবে। যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম তোমাদের যে আমাদের বাংলাদেশের প্রাইমেট সিটি ঢাকা, তাহলে ঢাকার পরে কোন শহর? ঢাকার পরে আমাদের চিটাগং শহর। তো চিটাগং শহরের জনসংখ্যা এই মুহূর্তে 60 লক্ষ, আর ঢাকা শহরের জনসংখ্যা এখন 2 কোটির উপরে। তাহলে এই জায়গাতে আমরা দেখছি যে যেই ডেফিনেশনে বলা আছে যেটা যে প্রাইমেট সিটি কি, সেই হিসাবে এই ডেফিনেশনের সাথে আমাদের বাংলাদেশের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে যায়, এটাকে আমরা বলছি প্রাইমেট সিটি। এখন তো প্রাইমেসি বলতে কি বলা হয়েছে? প্রাইমেসি বলতে বলা হয়েছে যে the degree of primacy বা degree of primate city
refers to the dominance of the largest city over the rest of the country. তার মানে কি একটা প্রাইমেট সিটির ডমিনেন্সি পুরো দেশের উপরে থেকে যাবে। আমি যেটা তোমাদেরকে গত ক্লাসে বলেছি যে ঢাকা শহরের হিন্টারল্যান্ড কোথায়, ঢাকা শহরের হিন্টারল্যান্ড দেখা যাচ্ছে যে আমাদের একেবারে প্রান্তীয় এলাকা পর্যন্ত, অর্থাৎ প্রান্তীয় এলাকার লোকজন ঢাকা শহর থেকে সুবিধাদি পেয়ে থাকে। তার যে সার্ভিস প্রভিশন সেটা প্রান্তীয় এলাকা পর্যন্ত চলে যাচ্ছে, তার যে কমান্ড এবং কন্ট্রোল সেটা প্রান্তীয় এলাকা পর্যন্ত চলে যাচ্ছে। তো আসলে প্রাইমেসিটা কেন হয়? প্রাইমেসি হয় যে একটা আনপ্ল্যান ডেভেলপমেন্ট থেকে প্রাইমেসি হয়। সো প্রাইমেসি অফ এ কান্ট্রি ইজ এ রেজাল্ট অফ আনপ্ল্যান ডেভেলপমেন্ট। তাহলে আমরা বলছি যে ইন শর্ট যে একটা দেশের প্রাইমেট সিটি বলতে কি বোঝাচ্ছে এবং প্রাইমেসি বলতে আমরা কি বুঝে থাকি। তাহলে এই দুটো তোমরা ক্লিয়ার কিনা সেটা আমাকে বলো। সাকিব, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমি বলছি যে আমার নেটওয়ার্কটা যেহেতু নড়বড়ে, তোমরা কিন্তু একটু একটু পরে আমাকেই করো। এটা বুঝতে কারো প্রবলেম হচ্ছে কিনা বলো। স্যার তাহলে কি মানে উন্নত বিশ্বের মধ্যে প্রাইমেট সিটির সংখ্যা তুলনামূলকভাবে কম হবে ইন কম্পারিজন উইথ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বা মানে একটু কম ডেভেলপ কান্ট্রিজ? রাইট, কারণ আমরা যখন আরবানাইজেশন পড়েছিলাম তখন তার একটা যে চ্যালেঞ্জিং দিক সেটার মধ্যে কিন্তু আমরা এই ধরনের আলোচনা করেছিলাম। খেয়াল করে দেখো, আমরা বলেছি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে জায়গাতে র্যাপিড আরবানাইজেশন হচ্ছে সেই জায়গাতে একটা বা দুটো শহর খুব দ্রুত ডেভেলপ করছে এবং বড় হচ্ছে, এবং হিসাব নিকাশ করে দেখলে দেখা যাবে যে ওই শহরটাতেই টোটাল আরবান পপুলেশন 40 to 50% হয়ে যায়, যেটা ঢাকা শহরের জন্য হচ্ছে, এবং সেই শহরটাই দেখা যায় একটা প্রাইমেট সিটি হিসেবে উদ্ভূত হয়। এটা ডেভেলপ কান্ট্রিতে সাধারণত এই ধরনের দেখা যায় না। কারণ কি? দিস ইজ এ রেজাল্ট অফ আনপ্ল্যান ডেভেলপমেন্ট। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। রিফায়েত, কিন্তু তুমি রাইটলি মেনশন করেছো এবং তোমার নিশ্চয়ই মনে আছে যে আমাদের মতো যে সমস্ত উন্নয়নশীল বিশ্ব আছে বা আন্ডার ডেভেলপ কান্ট্রি আছে, সেই সমস্ত কান্ট্রির একটা বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে এই ধরনের আনপ্ল্যান ডেভেলপমেন্ট এবং আমাদের প্রাইমেট সিটি। জি স্যার। ওকে, যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি প্রাইমেট সিটি সম্বন্ধে আরো 2-4টা কথা বলে সামনের দিকে যাই। সাধারণত প্রাইমেট সিটি is a major city that works as the financial, political, population center of a country. ঠিক আছে, আমি কি বললাম? যে প্রাইমেট সিটি হবে একটা ফিনান্সিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ, পলিটিক্যাল পাওয়ার সেন্টার এবং পপুলেশন সেন্টার অফ এ কান্ট্রি। তাহলে এইটা একটা বড় এক্সাম্পল। আর দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে এটা দ্বিতীয় যেই শহর সেই শহরের থেকে অ্যাটলিস্ট 2 গুণ বড় ইন টার্মস অফ পপুলেশন। ঠিক আছে, সাধারণত এই শহরটাই এই সমস্ত নেটের জন্য। হ্যাঁ স্যার, প্রথম এক্সাম্পলটা শোনা যায় না নেটের কারণে, স্যার শুনতে পারি নাই। প্রথম এক্সাম্পলটা হচ্ছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, ফিনান্সিয়াল সেন্টার, পলিটিক্যাল সেন্টার এবং পপুলেশনের একটা সেন্টার, মানে বেশি পপুলেশন হবে এই জায়গাটাতে। শুনতে পেরেছো এবার? ওকে, আমি লাস্ট পয়েন্টটা তোমাদেরকে এই জায়গাতে বলছি। সাধারণত এই ধরনের প্রাইমেট সিটিগুলো এই দেশের ক্যাপিটাল সিটি হিসাবে দেখতে পাওয়া যায়, ক্যাপিটাল সিটি হিসাবে সাধারণত দেখতে পাওয়া যায়। ওকে, এখন যে সমস্ত ফ্যাক্টর গুলো প্রাইমেট সিটিকে তোমার ইম্প্যাক্ট করে বা এফেক্ট করে সেগুলোর প্রথম হচ্ছে যে সাইজ অফ দ্য কান্ট্রি, কলোনিয়াল হিস্ট্রি, এক্সপোর্ট ওরিয়েন্টেশন অফ দ্য ইকোনমি, তারপরে সিম্পল ইকোনমিক এন্ড পলিটিক্যাল অর্গানাইজেশন, এবং এর সাথে দেখা যায় যে আমাদের একটা ডুয়াল ইকোনমিক সিস্টেম কাজ করে এই জায়গাগুলো। মানে প্রাইমেসির মধ্যে যেই ফ্যাক্টর গুলো এই জায়গাতে কাজ করে সেগুলোর মধ্যে এই কয়েকটা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ।
যেমন আমরা বলছি যে প্রথমত সাইজ অফ দ্য কান্ট্রি। তো আমাদের আমাদের বাংলাদেশ দেখা গেছে যে একটা ছোট দেশ, এবং এই ছোট দেশের জন্য আমাদের এই প্রাইমেট সিটি একটা কলোনিয়াল বা হিস্ট্রিক্যাল টাইম থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতো, এবং সেই থেকেই এই জায়গাতে ডেভেলপমেন্ট এবং ইনভেস্টমেন্ট অনেক বেশি, এবং সেই কারণেই দেখা গেছে যে আমাদের এই শহরটা খুব দ্রুত বড় হয়েছে, এবং ক্যাপিটাল সিটি হিসেবে ঘোষণা করার জন্যই দেখা গেছে যে এই সিটিতে জনসমাগম বেশি হয়েছে এবং খুব দ্রুত বড় হয়েছে। এবং সাধারণত দেখা গেছে যে আমরা এই শহর থেকেই প্রান্তীয় এলাকাতে গুডস এন্ড সার্ভিস প্রোভাইড করেছি, ঠিক আছে। এবং এই শহর থেকেই যদি আমরা হিসাব নিকাশ করে দেখি তাহলে এই শহর দিকেই যত এক্সপোর্ট এবং ইম্পোর্ট এই শহর কেন্দ্রিক, অর্থাৎ এটা যদি আমরা মানে সেটাও এক ধরনের, আবার আমরা যদি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ দেখতে যাই তাহলে সেটাও দেখা যাবে যে এই জায়গা থেকেই হচ্ছে। আমরা ইম্পোর্ট এবং এক্সপোর্ট সেটা দুটোই আমরা এই ঢাকা বেসড, কিন্তু খেয়াল করে দেখো তাহলে ডেভেলপমেন্টটা বা ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, লোকাল ইনভেস্টমেন্ট এই জায়গাটার মধ্যেই হয়ে থাকে, ফলেই এই জায়গাটার মধ্যে একটা বড় ধরনের ইকোনমিক এবং পলিটিক্যাল অর্গানাইজেশন ডেভেলপ করেছে। এবং সেই কারণেই আমরা দেখছি যে আমাদের আমাদের ইকোনমিতে ঢাকা শহর একটা বড় অবদান রাখছে। এবং কোন একটা স্ট্যাটিস্টিক্স বলে আমাদের পুরো দেশের যে জিডিপি, সেই জিডিপির 30 to 35% 40% হবে, এরকম 35% to 40% টোটাল দেশের জিডিপিতে এটা কন্ট্রিবিউট করে, ঠিক আছে। যদিও আমাদের ইকোনমিটা এখনো ডুয়াল ইকোনমি, যেমন আমরা বলছি যে এই জায়গাতে এখনো পর্যন্ত আমাদের প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিসকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, আমাদের সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এই জায়গাতে প্রিডোমিনেন্ট হতে যাচ্ছে। হয়তো আগামী কয়েক দশকে আমাদের সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিসও প্রিডোমিনেন্ট হবে, যেমন ম্যানুফ্যাকচারিং, এটা খুব বড় একটা জায়গা দখল করছে। এবং ম্যানুফ্যাকচারিং কিন্তু এখন এমন একটা জায়গায় আসছে যে জায়গাতে হস্তক্ষেপ করা বা এটাকে বন্ধ করে দিয়ে কাজ পরিচালনা করা সো টাফ, মানে গভর্নমেন্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। এবং সিদ্ধান্তের একটা বড় জায়গায় আমাদের এই আমাদের এই ম্যানুফ্যাকচারিংটা একটা বড় জায়গা দখল করে নিয়েছে। তোমরা একটু খেয়াল করে দেখবা, আমরা কিন্তু এখন এটা দিয়েও বুঝতে পারি যে আমরা করোনায় সবকিছু শাটডাউন করে দিয়েছি, কিন্তু আমরা গার্মেন্টসটাকে শাটডাউন করিনি, কারণ এটা একটা বড় ভূমিকা রাখছে দেশের ইকোনমিতে। ফলে আমার মনে হয় আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। এবং মেজর যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেটা ঢাকা বেসড, বুঝতে পেরেছো? আপনার লাস্ট কথাটা বোঝা যায় না, আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আপনার লাস্ট কথাটা বোঝা যায় নাই, কেটে কেটে আসছিল। স্যার লাস্ট কথাটা বোঝা যায় না, কেটে গেছে স্যার। হ্যালো স্যার আপনার লাস্ট কথাটা কেটে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, একটু ধরো, নাজেম স্যার একটু ফোন করছে, আমি একটু কথা বলেন। জি স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আছি স্যার, আপনি কেমন আছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আরেক সমস্যা এটা। জি জি জি, 11টায় আমি পেয়েছি স্যার, পেয়েছি, কিন্তু আমার নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে। জি জি জি।
এই ক্লাসে বসে খাই কে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মুন্সি খাইতেছে। হ্যালো হ্যালো সাকিব, আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা শোনো, মাঝখানে ওই যে নাজেম স্যার ফোন করেছিল, ঠিক আছে? তো ওনার সাথে একটু কথা বললাম, আর নেটও চলে যাচ্ছে বারবার। তো যাই হোক, তোমরা লাস্টের কথাটা মনে শোনো নাই, তাই না? জি স্যার। লাস্টের কথাটা বলেছিলাম যে আমাদের আমাদের যে ইকোনমি, সেটা কিন্তু প্রিডোমিনেন্টলি শুধুমাত্র সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট তা না কিন্তু। যেমন আমরা অনেক ডেভেলপ কান্ট্রিতে দেখেছি যে সার্ভিস ওরিয়েন্টেড হয়ে গেছে, প্রিডোমিনেন্টলি মানে টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু আমরা আমাদের ইকোনমিটা কিন্তু এখনো পর্যন্ত সেই রকম ভাবে কোনো একটা একক ইকোনমির উপর ডিপেন্ডেন্ট না। আমরা প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর উপরে আমরা ডিপেন্ডেন্ট, আমরা ম্যানুফ্যাকচারিং এর উপরও ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো আমরা এখনো সার্ভিস সেক্টরে এইভাবে জাম্প করতে পারি না, ফলে আমাদের এই জায়গাতে একটা ডুয়ালিজম আছে, ঠিক আছে? একটা দ্বৈত সত্তা কাজ করে এই জায়গাটার মধ্যে। তো সেই কথাটা বলছি, সাধারণত যে সমস্ত দেশে এই প্রাইমেট সিটি ডেভেলপ করে সেই জায়গাতে দেখা যায় যে এই রকমের একটা অবস্থা বা এই ধরনের একটা ফ্যাক্টর কাজ করে বড় বড়। এখন কি বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। তোমরা সাধারণত খেয়াল করে দেখবা যে সমস্ত দেশের আরবানাইজেশন অনেক বেশি, এই ধরনের প্রাইমেট সিটি সাধারণত দেখা যায় না, তাদের সাধারণত টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এ বেশি জাম্প করে গেছে। টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস খুব ভালো সেই জায়গাতে, ফলে ওই জায়গাতে এরকম আমরা যে তিনটা চারটা ইকোনমি এরকম একসাথে এই ডুয়ালিজমটা সেই জায়গাটার মধ্যে কাজ করে না। ওকে, তাহলে এইটা একটা বড় ফ্যাক্টর হিসেবে আমি মনে করছি। তো এই এতগুলো ফ্যাক্টর কিন্তু এই জায়গাটার মধ্যে কাজ করে। তোমাদের কি অন্য কোনো আছে, প্রশ্ন আছে? আমরা কি আবার জয়েন দিব স্যার? 1 মিনিট আছে। এক মিনিট আছে তো, আমারটার মধ্যে তো দেখাচ্ছে বেশি। স্যার এখানে আমাদের লেখাচ্ছে লেস দেন 1 মিনিট স্যার। আচ্ছা, লেস দেন 1 মিনিট দেখাচ্ছে। আচ্ছা, তোমরা যদি অটো কেটে যাও তাহলে আবার জয়েন করো, ঠিক আছে? জি স্যার। দেখো তোমাদের এটা বাড়ায় কিনা। আমি একটু দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছি, এবং 11টা যেহেতু আমার মিটিং, আমি তোমাদের আজকে ছেড়ে দিব, ঠিক আছে? আর সাকিবের একটা কাজ হবে, আজকের মিটিং এ আমি যেটা দেখ
ক্লাস করতেছি না আমি। সাকিব আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। শোনো, তোমার একটা কাজ হবে আজকে আমাদের এই জায়গাতে এখনো পর্যন্ত দেখাচ্ছে যেটা, সেটা হলো 70 জন জয়েন করেছে, ঠিক আছে? স্যার এখন এই 70 জন কে তাদের রোল নম্বরটা একটু কালেক্ট করা। আমি তোমাদেরকে একটা জিনিস বলতে পারি, তোমরা যদি এখন দ্রুত চ্যাট বক্সে তোমাদের রোল নম্বরটা দিয়ে দাও, তাহলে সেটা সাকিব একটু নোট করে নিবে, সেটা আমার কাছে পরে পাঠিয়ে দিবে, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স লিস্টে এটা দিয়ে দিব। ওকে? জি স্যার। তোমরা একটু চ্যাট বক্সে সবাই রোল নম্বরটা লিখে দাও। সাকিব শুধুমাত্র রোল নম্বরটা টাইপ করো, টাইপ মানে খাতার মধ্যে লিখে রাখো। আমাদের এই আর হয়তো আমি খুব সম্ভবত বড় জোর 10 মিনিট তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? এই 10 মিনিটের মধ্যে আপনার কাছে যাচ্ছে শুধু। হ্যাঁ হ্যাঁ, রুল শুধু আপনার কাছে যাচ্ছে, সাকিবের কাছে যাচ্ছে না। আচ্ছা যাক, অসুবিধা নাই, যে আমার কাছে আসলো এটা আমি করে নিতে পারবো, সমস্যা হবে না। আর শুধু স্ক্রিনশট নিলেই তো হবে। স্ক্রিনশট নিলে অনেকগুলো স্ক্রিনশট নিতে হয়, বুঝছো? এটা আমার জন্য একটা বড় ঝামেলা হয়। আচ্ছা স্যার। তোমরা একটু দিয়ে দাও, পরে আমি 5 মিনিটের মধ্যে লেকচারটা শেষ করে তোমরা থাকতে থাকতে আমি তোমাদের এটা কাউন্ট করে ফেলি, আমি শুধু লিখে নিব খাতার মধ্যে। ওকে, আমার মনে হয় জয়েনিং শেষ। কেউ যদি জয়েন করতে চায় পরে এদিক থেকে জয়েন করতে পারবে। আমি তোমাদের যে জায়গাতে শেষে যাব সেই প্রাইমেট সিটির অবস্থাটা দেখার জন্য ফ্যাক্টরস গুলো আমি বললাম। এরপরে আমি যেটা বলতে চাচ্ছি যে এই জায়গাতে আরো একটা জিনিস বড় একটা ভূমিকা পালন করে, সেটা হচ্ছে তোমার ইকোনমিক অ্যাগ্লোমারেশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্লোমারেশন এবং রুরাল টু আরবান মাইগ্রেশন, ঠিক আছে? এবং মডার্ন ট্রান্সপোর্টেশন হাব বা সিস্টেমটা এই সেন্টার থেকেই তোমার ক্রিয়েট হয়। তাহলে একটা স্ট্রং সেন্ট্রালাইজড গভর্নমেন্ট এই জায়গাতে কাজ করে। একটা সেন্ট্রালাইজড গভর্নমেন্ট থাকবে, সেই জায়গাতে একটা ইকোনমিক সেন্টার হবে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্লোমারেশনটা এই জায়গাটার মধ্যে হবে এবং রুরাল টু আরবান মাইগ্রেশনটা এই ট্র্যাকে হবে, মানে এই সিটি অনুযায়ী রুরাল টু আরবান মাইগ্রেশনটা দেখা যাবে। ফলেই এটা হওয়ার পিছনে একটা বড় যে যৌক্তিকতা, সেটা হচ্ছে যে ট্রান্সপোর্টেশনের যে কানেক্টিভিটি গুলো, সেই কানেক্টিভিটি গুলো এই জায়গা থেকে রেডিয়েট হয়ে প্রান্তিক এলাকায় চলে যাবে। তো এই ধরনের কতগুলো ফ্যাক্টরস এই প্রাইমেট সিটি হওয়ার বা প্রাইমেসি হওয়ার পিছনে কাজ করে থাকে। কিন্তু আরেকটা জিনিস দেখা গেছে যে আমরা শুধু প্রাইমেট সিটির পিছনে যে সমস্ত চ্যালেঞ্জ গুলো বলছি, সেই চ্যালেঞ্জ গুলো ছাড়া প্রাইমেট সিটি কতগুলো আমাদের সুফলও দেয়। সেই সুফলগুলো কি? যেমন এই জায়গাতে ইকোনমিক একটা সেন্টার বা ইকোনমিক একটা হাব ক্রিয়েট হয়, যার মধ্য দিয়ে প্রান্তিক এলাকার জনগোষ্ঠী বেনিফিটেড হয়। এবং এটা যখন ওভার স্পিল করে, অর্থাৎ একটা সময় এসে এই শহরের তোমার ইকোনমিক স্যাচুরেশন হলে পরে এই ইকোনমি প্রান্তিক এলাকায় যেতে শুরু করে, অর্থাৎ এই ইকোনমি দেখা যায় যে প্রান্তিক এলাকাতে তোমার ইনভেস্টমেন্ট হতে শুরু হয়। যেমন এখন আমরা ঢাকা শহরে গার্মেন্টস এর একটা স্যাচুরেশন দেখছি এই মুহূর্তে, এবং দেখা যাচ্ছে যে তার আশেপাশ এলাকায় বা দূরবর্তী এলাকায় গার্মেন্টস শিল্প হতে যাচ্ছে। এখন এই শিল্প হয়তো পরবর্তীতে পরিবর্তিত হলে এই শিল্প অন্য শিল্পে যখন রূপান্তরিত হবে, তখন দেখা যাবে যে ঢাকার বাইরেও ইনভেস্টমেন্ট হচ্ছে। তাহলে এটা একটা বড় অ্যাডভান্টেজ। আর এখনো পর্যন্ত ঢাকা একটা মাইগ্রেশনের অ্যাট্রাকশন, যেহেতু এই জায়গাতে সার্ভিস আছে, সেহেতু মাইগ্রেশনের একটা অ্যাট্রাকশন এই জায়গাটার মধ্যে কাজ করে থাকে। সো এটা হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠী যাদের কিছু করার নাই বা যাদের অ্যাটলিস্ট থাকার জায়গাটাও নাই প্রান্তিক এলাকাতে, তারা কিন্তু শহরে এসে কাজ করতে পারছে। সো এগুলোকে আমরা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে দেখতে পারি, কিন্তু আসলে এগুলো জনগণের জন্য, যারা আসলে মার্জিনাল পিপল, তাদের জন্য একটা বড় একটা রিসোর্সের জায়গা, বড় একটা সার্ভিসের জায়গা, বড় একটা ইনফ্রাস্ট্রাকচারের জায়গা এটা, যে তারা এসে অ্যাটলিস্ট এই জায়গাতে বসবাস করে বেঁচে থাকতে পারছে। কিন্তু প্রান্তিক এলাকায় থাকলে হয়তো তাদের বেঁচে থাকার মূল সম্বলটাই হয়তো নাই সেই জায়গাটার মধ্যে। ফলে
এটা হয়তো আমরা দেখছি যে চ্যালেঞ্জ হিসেবে শহরের, কিন্তু তাদের জন্য একটা বড় পটেনশিয়ালিটি এই জায়গাতে থাকছে। স্যার হ্যাঁ বলো। ওয়েটিং রুমে একজন আছে, শাইলা আক্তার মুনিয়া। ওয়েটিং রুমে একজন আছে? ওয়েটিং রুম তো একজন দেখছি না, দুইজন এখনো পর্যন্ত। তাহলে এই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে প্রাইমেট সিটির যে প্রবলেমগুলো প্রাইমেট সিটি ফেস করে সেগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে তোমার একটা হাউস শর্টেজ হয়, ট্রাফিক কনজেশন হয়, যেগুলো আমরা ঢাকা শহরে দেখছি সেগুলোই। তারপরে আমরা দেখি ক্রাইম আছে এই জায়গাতে, পলিউশন বেড়ে যাচ্ছে, তারপরে একটা আরবান এবং রুরাল ইনইকুয়ালিটি দেখা যাচ্ছে, তারপরে তোমার যে পলিটিক্যাল পাওয়ার যে কনসেন্ট্রেশনটা, সেই কনসেন্ট্রেশনটা আসলে আমাদের এই সিটি বেসড হয়ে যাচ্ছে। আমরা প্রান্তিক এলাকায় এই পলিটিক্যাল পাওয়ারটাকে ছড়িয়ে দিতে পারছি না, ঠিক আছে? এট দ্য সেম টাইম এত প্রেসার পড়াতে এই প্রাইমেট সিটির ল্যান্ড ভ্যালুটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, ফলে এই জায়গাতে একটা ইমব্যালেন্স ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে আমি একসাথে কিন্তু অনেকগুলো প্রবলেমের কথা বললাম, যেমন বললাম হাউস শর্টেজ হচ্ছে এই জায়গাতে, পাবলিক যেই সাপ্লাই সেটা খুবই কম, প্রাইভেট সাপ্লাইটা বেশি, ট্রাফিক কনজেশন হচ্ছে, ক্রাইম হচ্ছে, পলিউশন হচ্ছে, ফলে রুরাল আরবান একটা ইনইকুয়ালিটি দেখা দিচ্ছে। তারপরে কনসেন্ট্রেশন অফ একটা পাওয়ার পলিটিক্স এই জায়গাতে ডেভেলপ করেছে, যেটা আমাদের প্রান্তিক এলাকায় ছড়িয়ে দিতে পারছি না, যার ফলশ্রুতিতে মানুষ সবচাইতে বেশি আসছে এই শহরের মধ্যে, এবং এই শহরের ল্যান্ড ভ্যালু অনেক বেড়ে যাচ্ছে, একেবারে মানুষের হাতের নাগালে নাই, এবং ফলে একটা ইমব্যালেন্স ডেভেলপমেন্ট আমরা এই জায়গাটার মধ্যে দেখতে যাচ্ছি। এগুলো হচ্ছে প্রাইমেট সিটির প্রবলেম হিসাবে আমরা দেখতে পাই। তো এই রকমের অনেক প্রাইমেট সিটি আছে, যেমন আমি তোমাদেরকে বলেছি যে লন্ডন যদি ডেভেলপ কান্ট্রির প্রাইমেট সিটি দেখি তাহলে লন্ডন একটা মানে প্রাইমেট সিটির এক্সাম্পল, ঢাকা বাংলাদেশের জন্য এক্সাম্পল, মেক্সিকো সিটি মেক্সিকোর জন্য এক্সাম্পল, ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের জন্য এক্সাম্পল, প্যারিস হচ্ছে আমাদের ফ্রান্সের জন্য একটা এক্সাম্পল। এভাবে আমরা অনেকগুলো এক্সাম্পল এই জায়গাটার মধ্যে নিয়ে আসতে পারি। তো যাই হোক, এগুলো সবই এক্সাম্পলের কথা। তো এইভাবে আমাদের দেখবো যে আমাদের একেবারে পার্শ্ববর্তী যে দেশ, সেই দেশও একই রকমের আমরা প্রাইমেট সিটি আমরা দেখি সাধারণত। যাই হোক, এগুলো হচ্ছে এক্সাম্পল, তোমরা এক্সাম্পল দুই একটা মনে রাখলেই হবে। তো এই রকমের এক্সাম্পল তোমরা দিয়ে একটা প্রাইমেট সিটি সম্বন্ধে যদি কোনো সাধারণত প্রাইমেট সিটি নিয়ে বড় কোনো প্রশ্ন পরীক্ষার মধ্যে আমরা দেই না বা দিতে চাই না, কারণ প্রাইমেট সিটি একটা বড় এই জায়গার মধ্যে ইস্যু না। তো আমরা তো প্রাইমেট সিটির র্যাঙ্ক সাইজ রুল বলে একটা রুল আছে, যেটা দিয়ে আমরা প্রাইমেট সিটিকে ডিটারমাইন করতে পারি। স্যার বুঝতে পারিনি স্যার, সেটা আমাদেরকে পরবর্তীতে মনে রাখতে হবে। রুলটা বুঝি নাই স্যার। তো এই কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের এই আজকের লেকচারটা শেষ করছি। র্যাঙ্ক সাইজ, হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও, আমি ওই যে ওরা মনে হয় 2-3 জন নিয়ে আছে, আমি ওদেরকে নিয়ে আগে দাঁড়াও। আপনি শেষের কথাগুলো বুঝতে পারি নাই। তুমি বুঝতে পারোনি যে আমি শেষের কথা কি বলেছি, এটা অনেকেই বুঝতে পারবে না। এটাকে আমি বলেছি যে র্যাঙ্ক সাইজ রোল নামে একটা, নেটওয়ার্কের জন্য বুঝি নাই, ওটা বললাম। হ্যাঁ ঠিক আছে, নেটওয়ার্কের জন্য অনেকেই বুঝতে পারে না, আমাকে প্রশ্ন করেছে। র্যাঙ্ক সাইজ রোল বলে একটা রোল আছে, সেটা হলো সিম্পল একটা ইকুয়েশন, যেই ইকুয়েশনের মধ্যে রেখে আমরা আমাদের প্রাইমেট সিটির জনসংখ্যা যদি জানা থাকে তাহলে তার পরবর্তী যে জনসংখ্যা সেটা আমরা বের করে ফেলতে পারবো। এটা একটা সিম্পল ইকুয়েশন।
তো সেই র্যাঙ্ক সাইজ রোলটা তোমরা কিন্তু তোমাদের যেই রেফারেন্স বই দিয়েছি সেই রেফারেন্স বইয়ের মধ্যে লেখা আছে, এটা তোমাদের বোঝানোর কিছু নাই এই জায়গাটার মধ্যে। আমাদের প্রাইমেট সিটির জনসংখ্যা জানা থাকলে আমরা আমাদের যেই দ্বিতীয় যেই শহরটি সেই শহরের জনসংখ্যা আমরা বের করতে পারবো। ফলে দ্বিতীয় শহর থেকে আমরা তৃতীয় শহর, তৃতীয় শহর থেকে চতুর্থ শহর, এইভাবে আমরা প্রত্যেকটা পরের সারির শহরের জনসংখ্যা বের করতে পারবো। এটাকে র্যাঙ্ক সাইজ রোল বলছে, এটা হিউজ কিছু নাই জায়গাটার মধ্যে। ফলে এটাই তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি আর কি। এটা হচ্ছে তোমাদের একটা সিম্পল একটা ইকুয়েশন। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। এটা মেজর কিছু না, এটা যে তোমার একেবারে মানে আমি তোমাকে তাত্ত্বিক ভাবে বুঝাতে পারবো সেটা না, তাত্ত্বিক ভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে ফেলেছি। মনে করো আমরা যদি ঢাকার পপুলেশন জানা থাকে, এটাকে যদি আমি 1/3 দিয়ে গুণ করে দেই, 1/3 দিয়ে গুণ করে দেই, তাহলে তো একটা পপুলেশন পাবো, বুঝতে পেরেছো? বা যদি হাফ দিয়ে গুণ করে দেই তাহলে তো আমি একটা পপুলেশন পাবো। এই পপুলেশনটাই হবে আমার দ্বিতীয় শহরের জনসংখ্যা, এতটুকুই, এর কিছুই না। সো এটা একটা সিম্পল ইকুয়েশন। স্যার এটা তো কখনো স্যার তাহলে মানে একুরেট হবে না, জাস্ট এন অ্যাজাম্পশন। এটা একুরেট হবে না, একুরেট হবে না, জাস্ট একটা আনুমানিক জনসংখ্যা জানার জন্য এই র্যাঙ্ক সাইজ রুল। যেহেতু আমরা প্রাইমেট সিটির জনসংখ্যা সাধারণত জেনে থাকি, যেমন আমরা প্রায়শই আলোচনা করি ঢাকা শহর অনেক বড় শহর, এটাতে 2 কোটি জনসংখ্যা হয়ে গেছে, ফলে এটা সবার মুখস্থ। তাহলে চিটাগং শহরের জনসংখ্যা কত হবে, সেই জনসংখ্যাটা আমরা একটা আনুমানিক জনসংখ্যা এই জায়গার মধ্যে বের করবো। এটা যে মানে একুরেট হবে তা কিন্তু না। ওকে, আমি নিশ্চয়ই তোমাদের বুঝাতে পেরেছি নাকি? স্যার এটা তো এমন না যে সবসময় মানে ক্যাপিটালটাই প্রাইমেট সিটি হবে, এটা জনসংখ্যার উপর টোটালি ডিপেন্ড করে, তাই না? সাধারণত ক্যাপিটাল সিটিটাই প্রাইমেট সিটি হয়। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে ক্যাপিটাল সিটি হবে প্রাইমেট সিটি, ঠিক আছে? যেমন আমরা ব্যাংককের নাম বললাম, লন্ডনের নাম বললাম, ঢাকা শহরের নাম বললাম, এগুলো সবই তো ক্যাপিটাল সিটি, তাই না? এগুলোই সাধারণত প্রাইমেট সিটি হয়। আমি যে ফ্যাক্টরস গুলোর কথা বললাম সেগুলো দেখবে যে এইগুলোর উপরই ক্রিয়া প্রতিক্রিয়া করছে। ওকে জি স্যার। স্যার হ্যালো, হ্যাঁ বলো। স্যার যদি ক্যাপিটাল সিটি সবথেকে বেশি পপুলেশন না থাকে তাহলে তো সেই জায়গাতে ওই প্রাইমেসির ব্যাপারটা তো আসবে না। প্রাইমেট সিটি হলে পরেই আমরা র্যাঙ্ক সাইজ রুলের ব্যবহারটা করতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এক্সামের সিলেবাস কি আজকে পর্যন্ত যা পড়েছি নাকি 3 তারিখে যা পড়ব? না না না, আজকে পর্যন্ত যা পড়িয়েছে এই পর্যন্ত থাকবে। তোমাদের কারো যদি কোনো রকমের কিছু জানার টানা থাকে তাহলে আমাকে ফোন করতে পারো, ইমেল করতে পারো, তোমার হোয়াটসঅ্যাপে লিখতে পারো, যেটা ইচ্ছা তোমাদের ইচ্ছা আমার কাছ থেকে জেনে নিতে পারো, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে তাহলে সেটা সাকিবকে করে দিবে, আমি সাকিবের কাছ থেকে পরবর্তীতে আমি ওটা জেনে নেব। স্যার পরীক্ষা সম্পর্কে একটু বিস্তারিত বললে স্যার ভালো হয়, মানে কত নম্বরের পরীক্ষা হবে এবং এটা আর কি স্যার। আর 2 তারিখে ডেট আপনার ক্লাস পরে আর কি স্যার, অগস্ট। পরীক্ষাটা হবে 10 নম্বরের পরীক্ষা, 10 নম্বরের পরীক্ষা, 10টা প্রশ্ন থাকবে, 10টা শর্ট নোট। এই শর্ট নোট গুলো তোমাদের 1 লাইনের মধ্যে লিখতে হবে। 1 লাইনের বেশি যে লিখবে সেটাকে আমি ভুল বলে ধরে নেব, 1 লাইনের বেশি লেখা যাবে না। আমি প্রশ্নটাই সেভাবে করব। ওকে জি স্যার। আর স্যার সময় কতটুকু দিবেন স্যার? আমি সময় দিব, যেহেতু টিক চিহ্নতে আমি তোমাদেরকে একটু মানে বলেছিলাম যে 10 মিনিট, কিন্তু এটার মধ্যে আমি তোমাদেরকে দ্বিগুণ সময় দিব, আমি তোমাদের 20 মিনিট সময় দেব, যেহেতু তোমাদের 1 লাইন করে লিখতে হবে। আর পরীক্ষা প্রস্তুতি এবং পরীক্ষা শেষ হওয়া এই এতটুকুর জন্য আমি আরো 10 মিনিট সময় বরাদ্দ রাখবো। সুতরাং তোমরা টোটালি 30 মিনিট সময় পাবে এটার জন্য। ওকে স্যার ভাইভাটা নিয়ে একটু বলবেন, ভাইভাটা কি ধরনের হবে? ভাইভাটা হবে, ভাইভা যেরকম হয় সেভাবেই হবে। আমি অনলাইনে তোমাদেরকে সিরিয়ালি বলে দিব আজকে এত থেকে এতর মধ্যে ভাইভা নিব,
সেই কয়েকজনই তোমরা ওই একের পর এক জয়েন করবে, আমি তোমাদের ভাইবাটা নিয়ে নিব। সাধারণত আমি 3টা থেকে 5টা প্রশ্ন করব, 5 নাম্বার থাকবে তোমাদের এই জায়গাটার মধ্যে। ওকে, জি স্যার। তাহলে তোমাদের পরীক্ষাটা কনফার্ম হয়ে গেল, 3 তারিখে তোমাদের পরীক্ষাটা হবে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। 3rd আগস্ট তোমাদের পরীক্ষা হবে। স্যার আপনার ক্লাস তো আগস্টের 2 তারিখ মানে সোমবার পরে, আপনি কি মঙ্গলবার দিন পরীক্ষা নেবেন আমাদের? তোমরাই তো বললে মনে হয়, সাকিব বললে না নাকি 2 তারিখে দিবে? স্যার 2 তারিখ দেই চাই আমরা পরীক্ষাটা। আচ্ছা 2 তারিখেই দাও, আর 3 তারিখ থেকে তাহলে তোমাদের ভাইবা শুরু হবে। জি স্যার। 3, 4, 5 জি স্যার। 3, 4, 5 এই কয়েকদিন ভাইবা হবে। ওকে জি স্যার। ওকে, ঠিক আছে, কনফার্ম। তো ঠিক আছে, তোমরা তোমাদের আমি রোল নং পেয়ে গেছি, যারা যারা আছো এই জায়গাতে চ্যাট বক্সের মধ্যে। তোমাদের সাথে আল্লাহ হাফেজ। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো। আর নেক্সট উইকে তো আমরা ক্লাস করছি সাকিব, নাকি? জি স্যার। জি স্যার। আমরা কিন্তু ক্লাস করছি, আমরা তো পরীক্ষা নিচ্ছি না, কিন্তু ক্লাস হবে। তাহলে সিলেবাসটা তোমাদেরকে মানে আস্তে আস্তে গুছিয়ে আসবে ওই সময়টাতে। আমরা নেক্সট উইকে আরবান ট্রান্সপোর্টেশন নিয়ে ক্লাস করব। ওকে, তাহলে আজকে এই জায়গায় শেষ করছি, আমার তো মিটিং শুরু হয়ে যাবে এখনই। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, পরীক্ষার সিলেবাস কত? আজকে পর্যন্ত সিলেবাস। ঠিক আছে। আসসালামু আলাইকুম। প্রাইমেট সিটি, প্রাইমেসি এই পর্যন্ত। সাকিব তুমি একটা সিলেবাস তৈরি করে আমাকে পাঠিয়ে দিও, আর ওদের সবার কাছে তুমি দিয়ে দিও। মৌসুমী, জি স্যার। তোমরা দুজনে মিলে একটা সিলেবাস তৈরি করো, তোমাদের সব গ্রুপে দিয়ে দিও এবং আমাকে পাঠিয়ে দিও। আচ্ছা স্যার। তোমাদের যেহেতু ডেট স্যার, অনুযায়ী লেখা আছে। হ্যাঁ ওকে স্যার। সিলেবাস কি প্রথম থেকে? কি স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে।